আজ ভারতের দিকে তাকিয়ে রয়েছে ওয়াশিংটন আর মস্কো। কারণ ৪ বছর পর আবার দিল্লির মাটিতে পা রাখছেন ভ্লাদিমির পুতিন। আমেরিকার ট্যারিফ, ইউক্রেন যুদ্ধ, চীনের উত্থান এবং পাকিস্তানের অস্থিরতা, এই সবকিছুর মাঝে ভারত রাশিয়ার সম্পর্ক আবার নতুন এক মোড়ে দাঁড়িয়ে। প্রশ্নগুলো একদম পরিষ্কার। রাশিয়ার সঙ্গে ভারত কি আবার অতীতের মতো ঘনিষ্ঠ হচ্ছে? আমেরিকার চাপ কি আরো বেশি করে কার্যকর হবে? আর এই চুক্তিগুলো পাকিস্তান, চীনকে কতটা চাপে ফেলবে? আজ আমরা সেই বিষয় নিয়েই ভূ রাজনীতির এই চুলচেরা বিষয় নিয়েই আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনাদের সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমাদের আলোচক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, বিশ্লেষক পরমাশিস ঘোষ। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিন স্বাগত। পরমাশিস, এই যে ভারত এবং রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক এবং একেবারে পরিষ্কার সোজা বাংলায় মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে যেভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে, সেটা নিয়ে তুমি কি বলবে? এটা সম্পর্কের আসা যাওয়া। তুমি জানো, কিছুদিন আগেই বেজিং এর মাটিতে সফর করেছিলেন ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানেরও বোধহয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেউ গেছিলেন। আর মার্কিন সাম্রাজ্য, মার্কিন প্রেসিডেন্ট তো নরেন্দ্র মোদীর বন্ধু, মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলেন। তা সম্পর্কের ক্ষেত্রে আসা যাওয়া, ও আমার বন্ধু বলা, এটা গোটা বিশ্ব রাজনীতিতে এটা একটা সংজ্ঞা বা ডেফিনেশন বলতে পারো। আর একটা দেশের সঙ্গে সম্পর্ক কোন স্তরে বজায় রাখবে, কিভাবে রাখবে, এটা তার একেবারে ব্যক্তিগত ব্যাপার। কেউ এটা নিয়ে হাউতাশ করতে পারে, কেউ বিরাগভাজন হতে পারে, কিন্তু এক একটা দেশ এক একটা মতানৈক্যে, এক একটা সমঝোতায়, এক একটা সম্প্রীতিতে, এক একটা বন্ধুত্বে, এক একটা ব্যবসা, একটা বাণিজ্যে, এক একটা চুক্তিতে চলবে। এটা স্বাভাবিক, সেই কারণেই আসা যাওয়া। একদম। তবুও যদি আজকের আলোচনায় আমরা একেবারে ধরে ধরে 7টি পয়েন্ট নিয়ে আমরা যদি একেবারে খুঁটিনাটি বৃত্তান্ত দর্শকদের সামনে তুলে ধরি, তাহলে সেই পয়েন্টগুলো এক এক করে যদি তোমার মাধ্যমে দর্শকদের সামনে বলতে চাই, তাহলে বলবো যে পুতিন এই যে সময়টি ভারত সফর করছেন, ঠিক এই সময়টিকে কেন বেছে নিল, এটি আলোচনার অন্যতম খোরাক। এবং একই সঙ্গে আমেরিকা কেন ভারতের বিরুদ্ধে 50% ট্যারিফ চাপিয়েছে। রিলায়েন্স চুক্তি রাশিয়া ও ভারতকে সামরিকভাবে আরো কাছাকাছি এনে দেবে কি? S-400 এর পর কি S-500 বা আরো বড় কোনো ডিল আসছে ইন্দো রাশিয়ার মাঝে? ইউক্রেন যুদ্ধের মাঝে ভারত কিভাবে রাশিয়া এবং আমেরিকা দুই দিক সামলাচ্ছে? চীন ভারত সম্পর্কের বাস্তবতা, রাশিয়া কি সত্যি ভারতের ব্যালেন্স? এই সফর ভারতের পররাষ্ট্রনীতিকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে? আমরা আলোচনা যদি এই কটা পয়েন্ট নিয়ে করি, এর বাইরেও কিন্তু বেশ কিছু পয়েন্ট রয়েছে যা আলোচিত এবং চর্চিত। আমরা যেগুলো করে যে বিষয়গুলো, হুক পয়েন্ট গুলো বললাম পরমাশিস, সেই হুক পয়েন্ট গুলো তো তুমি শুনলে খুবই নিবিড় ভাবে। তো তোমার কি মনে হয় যে সময়টা কেন পুতিন ভারত সফর করার জন্য বেছে নিলেন? দেখো, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট এই সময় আসছে, তার সফরসূচি, সেটা তাদের মতন সিদ্ধান্ত। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে ওনার এই সফর অত্যন্ত প্রাসঙ্গিক বিশ্ব রাজনীতিতে। যে মার্কিন যে ট্যারিফ, যে শুল্ক বৃদ্ধি হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে ভারত এবং মার্কিন সম্পর্কের কিন্তু মারাত্মক একটা টানাপোড়েন। কোথা থেকে তৈল, মানে পেট্রোল ডিজেল কিনবে ভারত সরকার, সেরকম নিয়ে একটা আলোচনা, একটা খুবই একটা থ্রেটিং জায়গায়, ওয়ার্নিং জায়গায় চলে গেছিল। সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে দেখলে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টা খুব কৌশলগতভাবে বিষয়টি হ্যান্ডেল করেছেন, যেটা সত্যিই খুব ধন্যবাদ পাওয়ার যোগ্য। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের মাটিতে পা রাখছেন, দুদিনের সফর করবেন। আমরা ভীষণই আশাবাদী বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করবেন, বিভিন্ন চুক্তি হবে, আলোচনা হবে। এবং এটা তো ইতিহাস বলে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের যে বিভিন্ন প্রযুক্তিগত, বিভিন্ন সামরিক বিষয়ে যেসব আদান প্রদান সময় সময় হয়েছে, পর্যায়ক্রমে হয়েছে, সেটা যে আরো আপগ্রেডেড কিছু হবে তা কোনো বলার অপেক্ষা রাখে না। সেটা অন্য কারোর কাছে সেটা সমীচীন নাও হতে পারে, অন্যদের কাছে এটা থ্রেট হতে পারে, চীনের কাছে এটা একটা অন্যরকম কিছু হতে পারে, মার্কিনীদের কাছে হতে পারে। কিন্তু ভারত চীনের কাছে, আমেরিকার কাছে এবং রাশিয়ার কাছে যে নিজের অবস্থানটাকে একটা সঠিক জায়গায় রাখতে পেরেছে, সেই জন্যই তার আশাটা, এইবারে প্রেসিডেন্টের আশাটা এই মুহূর্তে মনে হচ্ছে খুবই প্রাসঙ্গিক। এবং এটা বিশ্ব রাজনীতিতে, আন্তর্জাতিক গণমাধ্যমে অত্যন্ত আলোচিত বিষয় যে ভারতের মাটিতে দুদিনের জন্য পা রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের পাশে আর কতটা আগামী দিন কতটা দাঁড়াবে সপক্ষে, যেটা বিগত দিনে ছিল।
সেটা হচ্ছে আমরা আশাবাদী এবং গোটা বিশ্ব তাকিয়ে আছে। অন্যদের কাছে থ্রেট হতে পারে, আমি বলবো না যে এটা জেলাস হতে পারে, হতেই পারে। এবং ভারতের 140 কোটি ভারতবর্ষকে নিয়ে অনেকেই চলতে চায়, মুখে যতই বলুক, সে মার্কিন প্রেসিডেন্ট বলুক আর বেজিং বলুক, সকলেই চলতে চায়। এবং এটা তো ভারতের কাছে একটা বড় কি বলবো, বড় পাওনা বলতে পারো। ওনার আশা এবং আগামী দিন রাশিয়া ভারত সম্পর্ক একটা আরো নিবিড় জায়গায় যাবে এবং স্বাভাবিকভাবে রাশিয়ার মতো শক্তিধর দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক, ভারত আগামী বিশ্ব রাজনীতিতে গোটা বিশ্বের কাছে তার পদক্ষেপটা অনেকটা উচ্চতায় রাখতে পারবে বলে আমার ধারণা। বেশ ভালোই বিশ্লেষণ করেছো যে কেন রাশিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে সফরের জন্য ভারতকে বেছে নিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই তার সফর নিয়ে আমাদের ক্রিয়েটিভ টিমের একটি প্রতিবেদন, চলুন দেখে আসি। আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ভারতে। পুতিনের সফরের আগে মার্কিন ট্যারিফ নিয়ে মুখ খুলল মস্কো। দীর্ঘ 4 বছর পর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এবার ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো মজবুত হবে। দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। মোদি পুতিন বৈঠকে নতুন মাত্রা পেতে পারে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা। পাকিস্তানকে শায়েস্তা করতে দুই দেশের প্রতিরক্ষা চুক্তি ঠিক কতটা গুরুত্বপূর্ণ? মোদির রুশপ্রীতি ভারতের জন্য কি বিপদ ডেকে আনবে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আবার কি অনিশ্চয়তার পথে চলে যেতে পারে? কূটনৈতিক বিশ্লেষকরা কি বলছেন এই বিষয়ে শুনুন এই ভিডিওতে। 7 বছর আগে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সই হয়েছিল S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঐতিহাসিক চুক্তি। আগামী শুক্রবার সেখানেই আবার বৈঠক করতে চলেছেন দুই রাষ্ট্র নেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এবং অপারেশন সিঁদুরের পরে প্রথমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্যই 2025 সালের 4 থেকে 5 ডিসেম্বর ভারতে থাকবে পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে বাণিজ্য চুক্তি একাধিক বিষয়ে আলোচনা হবে। ওই সফরের দিকেই নজর রাখছে ওয়াশিংটনও। পুতিনের ভারত সফরে আগে প্রতিরক্ষা চুক্তি নিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দিল রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যে 2 দফায় 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা শুধু ভারতের ওপরই ট্যারিফ চাপিয়ে ক্ষান্ত হয়নি, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতেই হবে। নয়াদিল্লি এখনো এই নিয়ে মুখ খোলেনি, তবে রাশিয়া থেকে তেল কেনা পরিমাণ অনেকটাই কমে গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই আবহে ভারত সফরে আসছেন পুতিন। তার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ভারতের উপরে যে চাপ রয়েছে আমরা জানি। একই সাথে প্রতিরক্ষা খাতে বড় চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার নিম্নকক্ষ স্টেট দুমা। চলতি বছরের 18 ফেব্রুয়ারি মস্কোর সাথে রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তিতে সই করে নয়াদিল্লি। তার অনুমোদনের জন্যই নিম্নকক্ষ দুমায় পাঠিয়েছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এদিনই তার অনুমোদন মিলেছে। চুক্তি বলছে রাশিয়ার যুদ্ধজাহাজ, বিমান এবং সেনা ভারতের মাটিতে নামতে পারবে। একই সাথে ভারতের সশস্ত্র বাহিনীও যেতে পারবে রাশিয়ায়। উভয় দেশ একে অন্যকে লজিস্টিক সাপোর্টও দেবে। যৌথ সামরিক মহড়া, ট্রেনিং, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার কাজ সহ বিভিন্ন পরিস্থিতিতে এই ব্যবস্থা চালু হবে। আসন্ন শীর্ষ সম্মেলনে ভারত ও রাশিয়া বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে নতুন করে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ভারতীয় বিমান বাহিনীকে আরো 2 থেকে 3টি S-400 সরবরাহের বিষয়ে প্রস্তাব করতে পারে মস্কো। এই বিষয়ে দিল্লি রাজি হলে রুশ সমরাস্ত্রে নির্ভরতা বাড়বেই ভারতে। নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্ক কারো অজানা নয়। গত অক্টোবর মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জুলাই মাসেও ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান। এবার দুই দেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছেন পুতিন। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে তার। প্রতিবেদনটি দেখলাম, আপনারাও দেখলেন। পরমাশিস, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু আজকে একেবারে নতুন নয়, একেবারে পরীক্ষিত। ভারতের যত বন্ধু রাষ্ট্র রয়েছে তার মধ্যে সম্ভবত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব সমান্তরাল নীতিতে এগোচ্ছে। সেটি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্যিক বা আমাদের যে প্রতিরক্ষার বিষয়ে যে সামরিক চুক্তিগুলো রয়েছে সেই সামরিক চুক্তির ক্ষেত্রে, কিংবা ভারত যখন বিভিন্ন তার শত্রু দেশগুলোর সঙ্গে যে কোনো ধরনের কূটনৈতিক আলাপ আলোচনা যখন চালিয়ে যাচ্ছিল, বিশেষ করে পাকিস্তান কিংবা চীন, এই দুটো রাষ্ট্রের সঙ্গে যখন ভারত চোখে চোখ রেখে কথা বলে, তখন কিন্তু ছায়া সঙ্গী হিসেবে রাশিয়াকে আমরা পেয়েছি। বা এই রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের ক্ষেত্রে
কিন্তু এটা পরীক্ষিত। তুমি কিভাবে দেখছো? চীন ভারত যুদ্ধ দেখেছি, ভারত পাকিস্তান যুদ্ধ, কার্গিল দেখেছি, বিগত দিনে আমরা অপারেশন সিঁদুর দেখলাম। রাশিয়া ভারতের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে সব ক্ষেত্রে, বাণিজ্যে, প্রতিরক্ষায়, সব ক্ষেত্রে প্রথম থেকেই ভারতের পাশে রয়েছে। তো স্বাভাবিক আমার পাশে যদি কেউ একেবারে প্রথম থেকে থাকে, সব সময় আমার ভালো সময় অসময়ে আমার পাশে কেউ থেকে থাকে, তাহলে সে আমার দেশে আসছে, আমি একটা ভীষণ অভ্যর্থনা দেব। তার সঙ্গে আরো আগামী দিনে আরো কিভাবে সম্পর্ক বাড়ানো যায়, কিভাবে কি আমাদের দেশের অগ্রগতি করা যায়, সব ক্ষেত্রে, সেটা শিক্ষা হোক, সেটা প্রতিরক্ষা হোক, সেটা বাণিজ্য হোক, সেটা তৈল প্রোডাক্ট কেনার ব্যাপারে হোক, সেখানে আমাকে অন্য কোনো কেউ শুল্ক চাপাবে, আমাকে সেখান থেকে নিতে হবে। এইসব নিয়ে অনেক আলোচনা, আমার সমালোচনা চলবে। এবং আমার ধারণা তার এই সফর, তার আজকের এই সফর এবং আগামী দুদিন যে উনি থাকবেন, ভারত রাশিয়ার সম্পর্কে অনেকটা অগ্রগতি এবং সম্পর্কের বিস্তারটা অনেকটা যোজন মাইল দূরে কিন্তু এগিয়ে যাবে বলে এটা আমার বিশ্বাস। এবং এটা নিয়ে কিন্তু ভারত অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রের কাছে অনেক থ্রেটের মুখে পড়তে পারে, অনেক শুল্ক আরোপের মুখে পড়তে পারে। আমার ধারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত দিনে মার্কিনী যে শুল্কের যে বৃদ্ধি, মার্কিনী বিভিন্ন যে চাপ, ভিসা নীতি বা অন্যান্য যেসব বিষয়ে তারা বিভিন্ন আরোপ করেছে, সেই সব জায়গা থেকে ভারত এগুলো আগামী দিন অবশ্যই মোকাবিলা করতে পারবে। এবং চীন বলো, পাকিস্তান বলো, আমেরিকা অনেক বড় শক্তিধর দেশ, সকলের সঙ্গে কিন্তু এই সম্পর্কের বিস্তারে ভারত সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যেমন তুমি বলছিলে যে আগামী দুদিন রাশিয়ার প্রেসিডেন্ট উনি দিল্লিতে থাকবেন। তুমি জানো যে আমাদের রাষ্ট্রীয় যে কোনো অতিথি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার প্রেসিডেন্টদের মতো বা রাষ্ট্রপ্রধানরা যখন ভারতে আসেন, তখন এক নিরাপত্তার বেষ্টনী বা বলয় তৈরি করা হয়। সেই নিরাপত্তা বেষ্টনী বা বলয় কিভাবে কত স্তরের হয় সে নিয়ে আমাদের একটি প্রতিবেদন থাকবে। কিন্তু তার আগে আমি তোমার সঙ্গে একটু যোগ করছি, শুধুই কিন্তু ভারতের একক স্বার্থ নয়। তুমি জানো যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করে রাশিয়ারও কিন্তু অভ্যন্তরীণ বেশ কিছু স্বার্থ বা বেশ কিছু সমীকরণ রয়েছে। কারণ রাশিয়া, তুমি জানো যে রাশিয়া পশ্চিমা বিশ্বের কাছে চাপের মধ্যেই থাকে সবসময়। আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধার পর থেকে প্রবল চাপের মুখে রয়েছে দেশটি। এবং সেক্ষেত্রেই রাশিয়ার কাছে বিশ্বাসযোগ্য যে দুটো দেশ, তাদের মধ্যে ভারত এবং চীন অন্যতম। ভারত রাশিয়ার জন্য যে কারণগুলোতে গুরুত্বপূর্ণ, এর অন্যতম কারণ অস্ত্র। রাশিয়া থেকে প্রচুর সংখ্যক অস্ত্র আমরা আমদানি করি, সঙ্গে জ্বালানি, যে ক্রুড অয়েল নিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি। এবং একই সঙ্গে কূটনীতি, আন্তর্জাতিক সমীকরণে এই কূটনৈতিক সম্পর্ক একটা অন্য মাত্রায় নিয়ে যায়, যেখানে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে একটা ব্যালেন্স হিসেবে ভারতকে বরাবরই রাশিয়া ব্যবহার করে থাকে। সুতরাং শুধু যে ভারতের স্বার্থে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, দেখো, বন্ধুত্ব বা যে কোনো সম্পর্ক তৈরি হয় পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে, তাই না? নির্ভরশীলতা তৈরি হয় পারস্পরিক স্বার্থের উপর। মানে বন্ধুত্ব হয় না, আমাদেরও যেমন স্বার্থ জড়িয়ে আছে, ওদেরও স্বার্থ জড়িয়ে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আর এটা তো মানতে হবে, 140 কোটির দেশ। আর ভারত তো রাশিয়ার কাছ থেকে যখন যা কিছু নিয়েছে, তারাও যেমন ব্যবসা করেছে, আমরাও সমৃদ্ধ হয়েছি। তো স্বাভাবিকভাবে ভারত রাশিয়ার সম্পর্ক সমান তালে, মানে বলে না যে এক হাতে তালি বাজে না, তা সমান তালে দুজনের স্বার্থকে যখন মিটাতে পেরেছে, তো স্বাভাবিকভাবে সেখানে বন্ধুত্ব, নিবিড় সম্পর্ক তো গড়ে উঠবেই। এবং সেই বন্ধুত্বের জায়গাটায় টানাপোড়েন থাকবে না, বরং সম্পর্কটা আরো শ্রীবৃদ্ধি পাবে ক্রমান্বয়ে দিনের পর দিন। আর এখানে বলে রাখি তোমাকে যে ইতিমধ্যেই দিল্লিতে হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং প্রায় দিল্লিতে এমনি প্রশাসনিক যে নিরাপত্তার জন্য যা ব্যয় ব্যবস্থা থাকে, আজকে ইতিমধ্যে এখনো পর্যন্ত যেটা লেটেস্ট খবর, 5000 পুলিশ এক্সট্রা মোতায়েন করা হয়েছে। তারপরে তো নিরাপত্তা বলয় তো আটোসাটো রয়েছেই। এটা এই মুহূর্তে যেটা খবর দিল্লির। চলো আমরা তাহলে এই সংক্রান্ত একটি প্রতিবেদন যা আমাদের ক্রিয়েটিভ টিম তৈরি করেছে সেটি দেখে আসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে আসেন পুতিন থেকে ট্রাম্প। বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানদের ঠিক কিভাবে নিরাপত্তা দেয় ভারত? ঠিক কি নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় জানেন? সব থেকে বেশি নিরাপত্তা থাকে কার জন্য? চারিদিকে বন্দুকের নল তাক করা থাকে, অবস্থা বুঝলেই গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে শত্রুপক্ষ। আর কি কি সিকিউরিটি থাকে? প্রেসিডেন্টের প্রহরায় কাদের রাখা হয়? পুতিন আসছেন ভারতে, 5 স্তরীয় নিরাপত্তা বলয়। আর কি কি থাকছে? বড় বড়
দেশের রাষ্ট্রপ্রধানরা ভারত সফরে আসেন, সুরক্ষার জন্য রীতিমতো দুর্গ তৈরি করা হয়। এক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা থাকে এনএসজি শীর্ষ কমান্ডোদের। স্পেশাল প্রোটেকশন গ্রুপ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং স্থানীয় পুলিশ মিলে পুরো পরিকল্পনা তৈরি করে। বিমানবন্দর থেকে রাষ্ট্রপ্রধানদের নামার মুহূর্ত থেকেই জেড প্লাস লেভেলের নিরাপত্তা দেওয়া হয়, যার মানে চারিপাশে সবসময় ভারী নিরাপত্তার রিং তৈরি থাকে। কোন রাস্তায় যাবে, কোন হোটেলে থাকবে, কোন অনুষ্ঠানে অংশ নেবে, সব জায়গায় আগে থেকেই নিরাপত্তা চেক করা হয়। রাস্তা পরিষ্কার, স্নাইপার মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং বোম স্কোয়াড দিয়ে পরীক্ষা করা হয়। এদিকে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছচ্ছেন। তার নিরাপত্তা বেড়াজাল কিভাবে সাজানো হচ্ছে? পুতিনের নিরাপত্তার জন্য 5 স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের সিকিউরিটি সার্ভিসের সদস্যরা যেমন থাকবে, তেমনি এনএসজি, স্নাইপার, ড্রোন, জ্যামারও থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নজরদারি চালানো হবে। রুশ প্রেসিডেন্ট যে রুট দিয়ে যাতায়াত করবেন সেখানে তন্ন তন্ন করে তল্লাশি চালাবে দিল্লি পুলিশ ও এনএসজি। থাকবে স্পেশালাইজড ড্রোন, যা সর্বক্ষণ পুতিনের কনভয়ের গতিবিধির ওপর নজর রাখবে। পুতিনের যাতায়াতের রুটে থাকবে স্নাইপাররা। বসানো হয়েছে জ্যামার, এআই দিয়ে নজরদারি করা হবে। ফেশিয়াল রেকগনিশন ক্যামেরাও বসানো থাকবে। পুতিন ভারতে অবতরণ করতেই এই নিরাপত্তা বলয় সক্রিয় করা হবে। সর্বক্ষণ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখা হবে। সূত্রের আরো খবর, দিল্লি পুলিশ ও এনএসজি নিরাপত্তা বলয়ের বাইরের অংশে থাকবে। পুতিনের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা অভ্যন্তরীণ স্তরে থাকবে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে রুশ প্রেসিডেন্টের, তখন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজিও নিরাপত্তা বলয়ে যোগ দেবে। পুতিন যে হোটেলে থাকবেন তাও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুতিনের জন্য আসছে ঔরাস সেনাট, সশস্ত্র লিমুজিন, যাতে রুশ প্রেসিডেন্ট চড়েন। রাশিয়া থেকে আগেভাগেই এই গাড়ি নয়াদিল্লিতে আসছে। এই গাড়িকে ফোর্টেজ অন হুইলস বলা হয়। এই গাড়ি ভেদ করতে পারে না বুলেটও। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটের সময় এই গাড়িতে চড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রতিবেদনটি দেখলাম, এক কথায় অসাধারণ। 5 স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে আমাদের তো ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বাহিনী তো রয়েছে এবং এর সঙ্গে বিশাল সংখ্যক নিজস্ব নিরাপত্তা বাহিনীও কিন্তু দিল্লির মাটিতে রয়েছেন। রাশিয়া থেকে যারা অ্যাডভান্স টিম, তারা ইতিমধ্যে 15 দিন ধরে সেখানে দিল্লিতে রেকি করেছে এবং নিরাপত্তার অভ্যন্তরীণ যে বিষয়, সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। এবং এই নিরাপত্তা বেষ্টনী বাইরে থেকে 5 স্তরীয় বলে বলা হলেও আমরা জানি যে এই নিরাপত্তা বলয় কিন্তু একেবারেই মাটি থেকে আকাশ পর্যন্ত বহু স্তরে ভাগ করা। আমরা এবার পরের বিষয়টি নিয়ে বলবো যে আমেরিকাতে, জানো তো তুমি, এই চলতি বছরের ঠিক মাঝামাঝি সময় থেকেই এই রাশিয়া সঙ্গে ক্রুড অয়েল কেনা নিয়ে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়। বলা ভালো শুধু ভারতের সঙ্গে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধ প্রায় বিশ্বের অনেক বড় বড় দেশের সঙ্গে নানা রকম ভাবে শুরু হয়েছে। জানুয়ারি 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয়বারের মতো তার প্রেসিডেন্টের যে কুর্সিতে বসবাসার পর থেকেই মূলত ভারতকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অর্থনৈতিক ভাবে একটা বাণিজ্যিক বা ব্যবসায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, যে তার নির্বাচনী ইশতেহারে তার যে প্রতিশ্রুতি তা বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু মূলত অর্থনীতি এবং অভিবাসন নীতি সংস্কারের জন্যই ট্রাম্পের বিভিন্ন রকমের উদ্যোগ আমরা সবসময় দেখে থাকি বা আমরা শুনে আসছি। কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 50% আমাদের দেশের পণ্যের উপর ট্যারিফ চাপালেন, তারপর থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, সেটি আক্ষরিক অর্থেই কোথাও গিয়ে টালমাটাল হয় নানা রকম ভাবেই। কিন্তু রাশিয়া থেকে কিন্তু তেল কেনা আমাদের এখনো বন্ধ হয়নি। ট্রাম্প 50% ট্যারিফ চাপিয়েছেন কারণ এই রাশিয়া থেকে আমরা অব্যাহতভাবে তেল কিনছি। তবে ভারত পরিষ্কার বার্তা দিয়েছে যে আমরা আমাদের স্বার্থ দেখব, কারো চাপে মাথা নত করব না। তেল কেনা খানিকটা কমেছে বইকি, গত 1 মাস ধরে কিন্তু পুরোপুরি বন্ধ করেননি নরেন্দ্র মোদী। কিভাবে দেখছো? তোমাকে বললাম না, ডোনাল্ড ট্রাম্প বলেন যে নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, কিন্তু উনি ওনার দেশের স্বার্থ, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য অন্য দেশের উপরে ট্যারিফ চাপিয়ে শুল্ক চাপাবে। নরেন্দ্র মোদী যদি সত্যি বন্ধু হয়, তা নরেন্দ্র মোদীও তো একটা দেশের প্রধানমন্ত্রী, সেও তো রাষ্ট্রনেতা, সেও তো তার দেশের স্বার্থের কথা ভাববে। আমি আমার পকেটের টাকায় কোথা থেকে জিনিস কিনবো তুমি
বলে দেবে, তুমি বলে দিলে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে, তুমিও আমার দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তোমার দেশকে তুমি ধনবান করবে, শক্তিশালী করবে, আর আমি কি মানে বুড়ো আঙুল চুষবো? এটা তো হতে পারে না। নরেন্দ্র মোদীও যা করা সেটাই করছে। সেটা তাতে কি কার যায় আসে, কার রক্তচক্ষু হয়, সেটা আশা করি ভারত সেটা আগামী দিন বুঝে নেবে। এরকম দেখা যাবে হয়তো ভবিষ্যতে এরকম রাশিয়ার প্রেসিডেন্টের মতন আরো কোনো প্রেসিডেন্ট ভারতের মাটিতে এসে দিল্লিতে লাল কার্পেটে সম্মান নিয়ে বৈঠক করবেন। তখন অনেকের তখন কি বলবো, একটু শুদ্ধ ভাষায় বলি যে হয়তো অনেকের গায়ে লাগবে, রক্তচক্ষুটা তখন আর মানে সে সানাতে পারবে না। দেশটার নাম তো ভারতবর্ষ, কেন ব্রিটিশ সাম্রাজ্যের হাতে তো 200 বছরের বেশি আমরা পরাধীন ছিলাম, আমরা অনেক রক্তচক্ষু তো দেখেছি। তো সেই দেশের মাটি, সেই দেশের পরম্পরা মার্কিন প্রেসিডেন্টের কাছে কেন মাথা নত করবে? বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, দেশ দেশের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, অর্থনীতি অর্থনীতির জায়গায়। আমি আমার দেশের অর্থনীতিকে কোন জায়গায় কিভাবে দাঁড় করাবো, কোন কৌশলে করব, কোন কূটনীতিতে, কোন পররাষ্ট্র নীতিতে, সেটা তো আমার নিজস্ব ব্যাপার। আন্তর্জাতিক কতগুলো আইন রীতিনীতি তো আছে, তুমি বললেই দেবে না, আর তুমি বললেই আমায় কিনতে হবে, এরকম কোথাও লেখা নেই। একদমই। দেখো, এই যে রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর, ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান এবং চীনের উপর একটা কৌশলগত চাপ তৈরি হচ্ছে। কারণ তুমি জানো যে এই যে দুদিনের দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হচ্ছেন, সেই বৈঠকে কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে একটি বড় সামরিক চুক্তিও হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাশিয়ার যে সংসদ, সেখানে নিম্নকক্ষে বিষয়টি পাশও হয়ে গিয়েছে। মানে সেখানে বলা হচ্ছে যে মূল বিষয়টি হচ্ছে রিলোস চুক্তি, অর্থাৎ এটি শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট নয়, বরং গভীর সামরিক সহযোগ। এই চুক্তি অনুযায়ী রুশ যুদ্ধজাহাজ ভারতের ঘাঁটি ব্যবহার করতে পারবে, ভারতীয় নৌবাহিনী রাশিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারবে, যৌথ মহড়া, প্রশিক্ষণ, দুর্যোগের সহায়তা সঙ্গে আরো অনেক কিছু। এটা সামরিক ক্ষেত্রে বিশ্বাসের সবচেয়ে বড় একটা প্রতীক হিসেবে উঠে আসবে। একই সঙ্গে S-400ও একটি বড় চুক্তি বলে মনে করা হচ্ছে। ভারত ইতিমধ্যেই S-400 পেয়েছে, এবার আলোচনা আসছে S-500 এবং Su-57 নিয়ে। এর মানে পাকিস্তান এবং চীনের উপর ভারতের কৌশলগত চাপ খানিকটা হলেও বাড়বে, এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বেশ অস্বস্তিতেই পড়বে। সেটা তো স্বাভাবিক। আমি আমার দেশের যুদ্ধ সরঞ্জাম অত্যাধুনিক থেকে আরো অত্যাধুনিক করব, সেটা আমার প্রতিবেশী যারা রাষ্ট্র, মানে পাকিস্তান বলো, চীন বলো, তারা তো, তাদের তো মানে একটুখানি বাংলা কথায় জ্বলবে, তো হতেই পারে জ্বলবে। এবং কেউ দেশ যদি ভাবে যে আমার সমকক্ষ সে অস্ত্র তার ঘরে সুসজ্জিত করছে, তার ভাড়ারে নিয়ে আসার চেষ্টা করছে, যেগুলো গোটা পৃথিবীর বুকে অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধ বিমান বলো বা অন্যান্য যা যুদ্ধের যে সরঞ্জাম বলো, সেটা যখন আমার সমকক্ষ তুমি কিনে ফেলবে, তখন তো আমার মনেই হবে আরে আমি তো ও তো আমার সমকক্ষ হয়ে গেল। সেখানে কেউ খুশি হতে পারে, কেউ অখুশি হতে পারে। যে বান্ধব সে খুশি হবে, আর যে বান্ধব নয় সে তো অখুশি হবে, এটা তো স্বাভাবিক। দেখো, রাশিয়ার কথা যখনই সামনে আসছে বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব পরিমণ্ডলে, কি সঙ্গে রাশিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইউক্রেনের প্রসঙ্গটিও আসছে। ইউক্রেন আর রাশিয়ার মধ্যে এই যুদ্ধ প্রায় 2.5 বছর হতে চললো। তুমি জানো যে সেখানে একটা তীব্র মানবিক সংকট রয়েছে, এবং দুই দেশই কোনোভাবেই এই যুদ্ধ থেকে সরে আসার মতো কোনো পরিস্থিতি নেই। বরং ইউক্রেনের পেছনে পশ্চিমা দেশগুলোর একটা বড় অংশ সরাসরি ইউক্রেনের পেছনে সাপোর্ট ঢাল হিসেবে দাঁড়িয়েছে। এবং একই রকম ভাবে শুধুমাত্র এই এত পশ্চিমা শক্তির ঠিক উল্টো পিঠে এককভাবে রাশিয়া দাঁড়িয়ে চোখে চোখ রেখে এই ইউক্রেনের এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অবশ্যই যুদ্ধ কোনো শান্তির বার্তা বয়ে আনে না, যুদ্ধ কোথাও কোনো রকমের ইতিবাচক সমাধানও করে না। যুদ্ধ প্রাণহানি ঘটায়, যুদ্ধ অর্থনৈতিকভাবে একটা তীব্র সংকট আশঙ্কা তৈরি করায়, এবং যুদ্ধ স্থিতিশীলতাকেও নাড়িয়ে দেয়। সুতরাং যুদ্ধ থেকে এই দুটো দেশ কবে পিছু হটবে সেটি এখন কোটি টাকার প্রশ্ন হলেও, যখন ভারতের মাটিতে রাশিয়ার এই রাষ্ট্রপ্রধান স্বাভাবিকভাবেই ঘুরিয়ে ফিরে আবার কিন্তু ভারতের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক এবং তাতে যুদ্ধের প্রভাব, এই নিয়েও আলোচনা হবে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর একটা পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। তুমি জানো যে পুতিন কিন্তু সবগুলো দেশে, অন্যান্য দেশ অনেক দেশে যেতে পারেন না। ঠিক এই সময় ভারত রাশিয়া থেকে সস্তা তেল কিনেছে, তাদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করছে, কিংবা আরো সম্পর্কের গভীরে যাচ্ছে। আবার আমেরিকার সঙ্গে কোয়াড সেটাও অব্যাহত রেখেছে। সুতরাং ভারতের এই কূটনৈতিক ব্যালেন্সের নীতি কিন্তু ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। মানে এই দুই দিক সামলানোর ক্ষমতা সম্ভবত ভারতই রাখেন, এটি কিন্তু এখন আলোচনার বিষয়। কি বলবে? ভারতেরই তো একটা চরিত্র চাণক্য। যে দেশে চাণক্য জন্মায় সে দেশ তো সেই বুদ্ধিতেই
অবশ্যই তার বিশ্ব রাজনীতিতে পদচারণা করবে, তাই না? তো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, বহু মানুষের প্রাণ যাচ্ছে, পশ্চিমা দেশগুলি ইউক্রেনের পাশে থাকছে, রাশিয়া তার মোকাবিলা করছে। আবার রাশিয়া বন্ধু দেশের সঙ্গে, যাদের সঙ্গে সার্বিক ব্যবসা করে, বাণিজ্য করে, পরম্পরা ও ঐতিহাসিক সম্পর্ক, প্রেসিডেন্ট হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে দেশে আসছে বিভিন্ন চুক্তি করতে, ব্যবসা বাণিজ্যে আরো সরলীকরণ, আরো কিভাবে ব্যবসা বৃদ্ধি করা যায়। সেই জন্যই তো ইউক্রেনের বিরুদ্ধে সে ক্রমান্বয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যেমন যুদ্ধ চাই না, কিন্তু কে কাকে সমর্থন করবে সেটা তো একদম ব্যক্তিগত ব্যাপার। আর এই বিষয়টা নিয়ে যে ভারতের মাটিতে আলোচনা হতে পারে, হতেই পারে। হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের গোপন, আমার এটা আমার 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 আমার- আমার আমার নিজস্ব মনে হচ্ছে যে অনেক তো হলো, এবার আমরা বিরত থাকতে পারি, এরকম যদি আলোচনা হয়, সেটা তো সেই রাষ্ট্রপ্রধানদের মধ্যে হতেই পারে আলোচনা। তার ফল আগামী দিনে আবার দেখা যাবে কি হয়। দেখো, চীনের সঙ্গে ভারতের টানাপোড়েনের সম্পর্ক কিন্তু আমরা দেখেছি বহু বছরের। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধের আধারে আমরা দেখেছি যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খানিকটা আবার উষ্ণ পর্যায়ে যাচ্ছে। বিশেষ করে আবার যোগাযোগ শুরু হয়েছে, ভিসা শুরু হয়েছে এবং চীনের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। সব মিলিয়ে বন্ধুত্ব আগের জায়গায় না ফিরলেও কিন্তু একটা একেবারে শত্রুতা নেই দৃশ্যত। সুতরাং এখানে কোথাও তুমি বন্ধুও নয়, আমরা শত্রুও নয়, এই ধরনের একটি নীতি অবলম্বন করছি। কারণ চীনের সঙ্গে একই রকম ভাবে আমাদের বাণিজ্য চলছে, আবার সাইমultaneously আবার আমাদের সীমান্তের উত্তেজনাও রয়েছে। ভারতের হিসেব এক্ষেত্রে কিন্তু খুব সহজ পরমাশিস। রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে চীন আমাদের সম্পূর্ণ কোণঠাসা করতে পারবে না। এখানে ভারতের হিসেব খুব সহজ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে চীন আমাদের সম্পূর্ণ কোণঠাসা করতে পারবে না। ঠিক এই কারণেই রাশিয়াকে ভারতের দরকার, আর ভারতকে রাশিয়ার দরকার। একদমই তাই। ভারতকে যেমন রাশিয়ার দরকার, রাশিয়ারও ভারতকে দরকার। আর চীন আমাদের সঙ্গে শত্রুতা না করলেও এখন আর যে মিত্রতার জায়গাও নেই, শত্রুতার জায়গাও নেই। আমি তোমাকে এইভাবে বলি, তুমি বাজারে গিয়ে 10 রকম পদের জিনিস কিনছো, কোনো একটা দোকানদারের সঙ্গে তোমার হয়তো কোনোদিন কথা নাই হতে পারে, তার সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব বা হেসে কথা বলার সম্পর্ক না, কিন্তু তার প্রোডাক্টটা যদি তোমার ভালো লাগে, তুমি কি তার থেকে কিনবে না? কিন্তু সেই জিনিসটা কিনতে 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 যাতায়াত করতে 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 একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এমন তো কোথাও বলা নেই যে তুমি ওর সঙ্গে হেসে কথা বলো না বলে তুমি ওর থেকে জিনিস কিনবে না, আবার তার সঙ্গে তোমার শত্রুতাই থাকবে। এমন যে আমার আজকে শত্রু, কাল সে আমার মিত্র হবে না, এটাও যেমন কোথাও বলা নেই। আবার চীন যে আমাদের থেকে শত্রুতাই করে যাবে ক্রমান্বয়ে, সেটাও তো কোথাও বলা নেই, বা আমরাও করে যাবো বলা নেই। তাহলে ভিসা নীতি, যাতায়াত হচ্ছে কি করে? বেজিং এ বৈঠক হচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন কি করে? আবার বেজিং এ প্রধানমন্ত্রী শোনা কথা বিভিন্ন এজেন্সি বা মিডিয়া বোধহয় তুলে ধরেছিল যে নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট তার গাড়িতে তুলে নিলেন, একটা নিরাপত্তা থ্রেটিং ছিল। এসব অনেক কিছু গালগপ্প হয়, কিন্তু সেটা তো বেজিং এর মাটিতে হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী তো গেছেন চীনের মাটি, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, সবকিছুই সুবিধের আধারে দেখা হয়। যেমন এই ভারত আর রাশিয়ার সম্পর্ক এক দুদিনের নয়। তুমি জানো যে এই সম্পর্কের একটা অতীত ভিত্তি রয়েছে। 1971 সালে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন করে, আমেরিকা, চীন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে চোখে চোখ রেখে কথা বলবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল। বহুবার ভেটো দিয়েছে ভারতের পক্ষে দাঁড়িয়ে। ভারতের সামরিক শক্তির অর্ধেকই এখনো পর্যন্ত রাশিয়া নির্ভর। এই সম্পর্কের শিকড় অনেক গভীর। দিল্লিতে এই দুদিন দুই দেশের রাষ্ট্রপ্রধান যে বৈঠকই করুন না কেন, আসলে মূল সম্পর্কের ভিত্তি কিন্তু 1971 সালের সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন দিয়েছিল তারই ভিত্তি। হ্যাঁ, আমাকে যে অতীত দিনে যে আমাকে সমর্থন দিয়েছে, পাশে দাঁড়িয়েছে, ভারত তো অতটা অকৃতজ্ঞ দেশ না। তা সেটা তো সব সময় ভারত মনে রাখে বা মনে রাখার চেষ্টা করে। ধরো তুমি আমাকে এক সময় পাশে দাঁড়িয়েছো, কিন্তু আমি দেখছি সেই জিনিসটা তুমিও বিক্রি করছো, আরেকজনও বিক্রি করছে। তো যে আমার পাশে দাঁড়িয়েছে অতীত দিনে, আমি যখন কিনবো তাহলে আমি তোমার থেকেই কিনি, কেন আমার অতীত সম্পর্কটা তোমার মনে আছে। কিন্তু আবার এটাও ঠিক যে মার্কিনীদের সঙ্গে আমাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক হবে না। হ্যাঁ, শুল্ক নীতি বাড়িয়েছো, তাহলে আমি আবার যেখানে কম পাবো আমি সেখানে যাব। কিন্তু আমার অতীতে, আমার অসময়ে যে আমার পাশে দাঁড়িয়েছে, তাকে তো আমার চলার পথে সবসময় মনে রাখতে হবে এবং তার পাশে আমার দাঁড়াতে হবে। স্বার্থের সম্পর্ক যেমন, কিন্তু পাশে থাকার সম্পর্কটাও তো মনে রাখতে হবে। এটা বিশ্ব রাজনীতি কেন, এটা ব্যক্তি জীবনেও কিন্তু এটা হওয়া প্রয়োজন। তো ভারত সেই প্রাধান্য দিচ্ছে, সেই সম্মান দিচ্ছে, সেই সম্পর্কের, ঐতিহাসিক সম্পর্কের নজিরকে আরেকবার সাক্ষ্য বহন করে সেটাকে সম্মান জানাচ্ছে। এবং শুধু সম্মান জানানো নয়, যে শুকনো মুখে কাজ তো হয় না, সম্মান
সম্মান জানানো নয়, তার দেশের বাণিজ্যিক জীবন, দেশের অর্থনীতির ক্ষেত্রে কোথা থেকে আমি জিনিস কিনবো, কোথা থেকে আমি আমার প্রতিরক্ষাকে আরো সুসজ্জিত করব, অত্যাধুনিক করব, বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রের পাশাপাশি নিজেকে যাতে একসাথে পদচারণা করতে পারি সেই জায়গাটা প্রস্তুত করব। ভারত সেটা করছে এবং সে কারণেই আজকে দিল্লির মাটিতে রাশিয়ার প্রেসিডেন্ট আসছেন, দুদিন থাকবেন, কথা হবেন, অনেক বিষয়ে দুদেশের অগ্রগতি হবে। বিশেষ করে ক্রুড অয়েল কেনার ক্ষেত্রে হয়তো অনেক আলাপ আলোচনা হতে পারে। প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে আরো কোনো অগ্রগতি করা যায় কিনা এসব নিয়ে চুক্তি সম্পাদিত হতে পারে, সেরকম শোনা যাচ্ছে। সোজা কথা বলা যায় যে আগামী দুদিন বিশ্ব গণমাধ্যমের নজর থাকবে দিল্লিতে এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক ঘিরে, এবং আমাদের নজর থাকবে নিঃসন্দেহে। আমরাও এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের আগামী দুদিনের সফর বা তাদের বৈঠক কিংবা নানা ধরনের চুক্তি কিংবা নতুন কোনো সিদ্ধান্ত হয় কিনা সে বিষয়ে আমরাও চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আলোচনায় এই ইন্দো রাশিয়া সম্পর্ক এবং এই পুতিনের দিল্লি বা ভারত সফর নিয়ে আপনাদের সামনে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে হাজির হওয়ার জন্য। দিল্লির মাটিতে যখন রাশিয়া ইন্ডিয়া খেলা করবে, বিভিন্ন আলাপ আলোচনা করবে, আবার তিনটে চোখ কিন্তু দিল্লির মাটিতে এদিকেই তাকিয়ে থাকবে। সেটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে চীন, সেটা হচ্ছে পাকিস্তান। একদমই আমাদের চোখও থাকবে দিল্লির দিকে, এবং আমরা চেষ্টা করবো আগামী দুদিন রাশিয়া এবং ভারতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈঠক বা সম্পর্ক কোন দিকে গড়ায় বা আন্তর্জাতিক মহল এই বৈঠককে কিভাবে দেখছে সে বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে হাজির হতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক পরমাশিস কষ্টায়। প্রতিদিনকার মতো একই রকম অনুরোধ থাকবে যে এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে বা পুরো বিশ্লেষণ জুড়ে আপনারা সহমত কিংবা ভিন্ন মত কিনা সেটা প্রতিদিনকার মতো আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন মন্তব্যের কলামে। একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, নিজেদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং চ্যানেলটিতে আজ আপনি প্রথম এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কন্টেন্ট ডিজাইন করি এবং একই সঙ্গে ভূ রাজনীতির আজ যা ঘটছে কিংবা আগামী দুদিন যা ঘটবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে হাজির হই। পরমাশিস, তোমাকেও ধন্যবাদ দেব, তুমি এত দীর্ঘ সময় আমাদের সঙ্গে প্রথম কলকাতার দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান মন্তব্য বা বিশ্লেষণ তুলে ধরলে। তাহলে শেষ করব উপসংহার টেনে। ভারত আজ এমন অবস্থায় দাঁড়িয়ে যেখানে আমেরিকা, রাশিয়া, চীন এই তিন শক্তি ভারতের দিকে তাকিয়ে রয়েছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে ভারত প্রতিরক্ষায় শক্ত অবস্থান পায়, কিন্তু আমেরিকাও চাপে পড়ে। আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখলে ভারত, চীন প্রশান্ত অঞ্চলে শক্তি পায়, কিন্তু রাশিয়ার প্রভাব কমে। এই দুই দিক ব্যালেন্স করাই আজ ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। পুতিনের এই সফর সেই পরীক্ষার নতুন এক অধ্যায় রচনা করবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, রাশিয়ার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা আমাদের কৌশলগত শক্তি বাড়াবে নাকি ভবিষ্যতে নতুন কোনো চাপ তৈরি করবে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতেন। তাহলে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।